আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। আমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে মূলত সব ভিডিওগুলো থেকে আজকের ভিডিওর আলোচনাটি একটু অন্যরকম। আজকে আমি আপনাদের শোনাবো আমার অ্যাংজাইটি রিকভারি স্টোরি। যদিও এ বিষয়ে আমার একটা ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে, কিন্তু আমি আসলে ওই ভিডিওতে সম্পূর্ণভাবে বিষয়টা বিশ্লেষণ করতে পারি নাই। তো আমি আজকে চেষ্টা করব যে আমার অ্যাংজাইটি রিকভারি জার্নি বা মানসিক সমস্যা থেকে বার হওয়ার জন্য আমাকে যা করার লাগছে, কিভাবে আমি সমস্যা থেকে অল্প করে বের হয়ে আসলাম এবং আদৌ কি এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে বের হওয়া যায় কিনা, নাকি এই সমস্যা সারা জীবনে থাকে। আর বর্তমানে আমি কতটা সুস্থ আছি এই সমস্যা থেকে বের হয়ে, কতটা ভালো আছি, পুরো বিষয়গুলো রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আজকের এই ভিডিওটি যদি একটু বড় হতে পারে, কারণ একটা স্টোরি বলতে গেলে আসলে তো শর্টকাটে বলা সম্ভব না। আমি চেষ্টা করব আমার প্রতিটা সমস্যার সাথে আমি কিভাবে ফেস করে এখান থেকে সম্পূর্ণরূপে রিকভার হয়েছি এবং বর্তমানে কতটা ভালো আছি। অবশ্যই কোনো রকম স্কিপ করবেন না। তো কাজের কথায় আসি। আসলে মানসিক সমস্যাটা আমার আসলে একটা সময় ছিল না, কিন্তু আমি অলরেডি খুব ভালো ছিলাম। বিন্দাস সব জায়গায় যাইতাম, ঘুরতাম, ফিরতাম, কোনো সমস্যা ছিল না আমার। তো মূলত আমাদের এলাকার এক মানুষ হঠাৎ করে মারা যায়। তো অল্প বয়সের মানুষ ছিলেন উনি। তো হঠাৎ মারা যাওয়ার কারণে আমার মনে একটা চিন্তা আসে যে ওই মানুষটাকে আমি কিছুদিন আগে দেখছিলাম। তো এখন মনে সবসময় চিন্তা আসতো, ওর সাথে আমার ২ দিন আগেই কথা হলো, দেখা হলো, হঠাৎ মানুষটা মারা গেল। তো এই চিন্তাটা মাথার মধ্যে মাঝে আসতো আমার। কিন্তু আমি তেমনভাবে এটাকে গুরুত্ব দিতাম না। আমি সব জায়গায় যেতাম, সব কাজ করতাম স্বাভাবিকভাবে। কিন্তু আমি বিষয়টাকে এভাবে নিতাম না। কিন্তু কিছুদিন পর তো আমি একদিন অজু করতে যাই। তো অজু করতে যাওয়ার সময় আমার কি হয়, আমি গলার মধ্যে একটু পানি নেই। মানে গলায় পানিটা নিয়ে একটু কুলি গলা করার জন্য গলায় পানি নিচ্ছি। তো পানিটা গলার মধ্যে হঠাৎ একটু জানি কেমন যেন আটকে গেছে আমার মনে হয়েছে। বা ওই সময় আমার নিঃশ্বাসটা নিতে হঠাৎ খুব কষ্ট হয়েছে। এত পরিমাণে আমার নিঃশ্বাসটা নিতে কষ্ট হয়েছে যে এতটাই আমি ভয় পেয়ে গেছিলাম। তো আমার হার্টবিট ভয়ে এত পরিমাণে বেড়ে গেছিল, সেই সাথে আমার বিপি ব্লাড প্রেশারও অনেক পরিমাণে বেড়ে গেছিল। আমার হাত পা কাঁপতেছিল। তো আমি বাসায় আমার আম্মুর ইন্ডিভা ট্যাবলেট ছিল। আমার আম্মু ইন্ডিভা ট্যাবলেটগুলো মাঝে খেত। উনার একটু হার্টের সমস্যা আছিল। তো যখন আমার শরীর কাঁপতেছে তখন আমি কি করি, আমার আম্মুকে না বলে আমি সেই ইন্ডিভা ট্যাবলেটটা খেয়ে নিই। কারণ আমার বুক ধড়ফড়ানটা অনেক পরিমাণে বেড়ে গেছিল। তো এই যে সেদিন এই সমস্যাটা হইলো, হওয়ার পর আমাদের এলাকার এক ডাক্তার আসছে। আসার পর আমার ব্লাড প্রেশার মেপে দেখছে। বলতেছে, "না, কোনো সমস্যা নাই। এটা তেমন কিছু না। এটা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার তো কিছু নাই।" তো আসলে মূলত এখান থেকে টেনশন করার কিছু নেই। ডাক্তার আমাকে কিন্তু খুব স্বাভাবিকভাবে বলছিল। কিন্তু এই যে এই সমস্যাটা ঐদিন হলো, ওই সমস্যাটা কেন হইলো, ওই কষ্টটাকে আমি কোনোভাবেই ভুলতে পারলাম না। এখন আমার মাথায় চিন্তা আসে, আমি ঐদিন থেকে শুরু করে যদি তার পরের দিন কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম বা কোথাও যাচ্ছিলামও, তো আমার মাথায় চিন্তা আসতো যে আমি ওই জায়গায় যাওয়ার পর যদি হঠাৎ আবার এই সমস্যাটা আমার ওখানে হয়ে যায়। আমার আজকে হঠাৎ এরকম হয়ে গেল, আমি সুস্থ একজন মানুষ, ভালো একজন মানুষ। আমি হঠাৎ করে এরকম পরিস্থিতির শিকার হয়ে গেলাম। তো কোনো জায়গায় যাওয়ার পর যদি এরকমটা হয়ে যায়, যে কষ্টটা আমি পেয়েছিলাম এটা একটু মানে সহ্যের বাইরে। মানে আমি কখনো কল্পনা করতে পারি না যে এতটা কষ্ট এইরকম আমি অনুভব করব। তো সেই জায়গাটাতে যখন আমি বাসা থেকে বের হওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা করি বা কোথাও যাই, তো আমার মাথায় তখন এই চিন্তাগুলো আসে যে ওখানে যাওয়ার পর মনে হয় আমার কিছু হয়ে যাবে। যদি হয়ে যায়, সেজন্য কি করলাম, আমি বাসা থেকে দূরে যাওয়াটা একটু কমিয়ে দিলাম। যেতাম, ১ম যেতাম, কিন্তু একটু কমিয়ে দিলাম। তো এখন মাঝে মাঝে কি হয়, দেখি যে আমার বুক ধড়ফড়টা কেন জানি একটু বেশি বাড়তেছে। এই যে প্রতিদিন বুক ধড়ফড়াটা বেড়ে গেছিল, ওই জিনিসটা আমার মাইন্ডসে সেট হয়ে গেছে। আমার মাঝে সবসময় আমি ফোকাস দেই আমার হার্ট বিটের দিকে, যে মাঝে আমি হার্ট দিয়ে মাপে দেখতাম, বা এবার মাঝে এই আঙ্গুলে এই জায়গায় যে দেখতাম যে আসলে হার্টবিট রেট কত আছে, কিভাবে কত অনলাইনে সার্চ দিয়ে দেখতাম যে আসলে কত হার্টবিট থাকা ভালো, বেশি থাকলে কি সমস্যা হতে পারে। এই বিষয়গুলো নিয়ে একটু করে আমি কি করলাম, অনলাইনে ঘাটাঘাটি করা শুরু করলাম। তো যখনই আমি বিষয়টা দেখতেছি যে না, আমার হার্টবিট কন্টিনিউ একটু করে বাড়তেছে। সেই সাথে আমার একটু শরীরের যে একটা ভারসাম্য, এটা আমার একটু জানি কেন জানি কমে যাচ্ছে। মানে আমি নিজের প্রতি যে একটা স্থির থাকবো সেটা পারছি না। তো যখন ধীরে এরকমটা লাগা শুরু করে, তখন আমার মাথায় শুধু একটাই চিন্তা আসে, আমার মনে হয় হার্টের সমস্যা হয়ে গেছে। বা আমি দূরে কোথাও যদি যাই, তাহলে আমার শরীর হয়তো কাঁপবে বা আমি হয়তো পড়ে যাবো, বা সেখানে যদি আশেপাশে কোনো মানুষ না থাকে তাহলে আমাকে কে নিয়ে আসবে। এই বিষয়গুলো আমার মাথায় চলতো। কিন্তু এই ভয়টা ছিল আমার জীবনের সবথেকে মেইন। আর এই ভয়টা যে আমাকে এত দূরে নিয়ে আসবে আমি কখনো ভাবতে পারি নাই। তো এখন আমার চিন্তা মাথায় অলরেডি সবসময় একটাই আসতো, আমি যদি কখনো কোনো জায়গায় যাই বা বাজারে যাই, মানুষের ভিড়ে যাই, তাহলে আমি সেই জায়গায় গেলে কিছু হয়ে যাবে। আমি যাইতে পারতাম না। তো এখন আমার মনে হচ্ছে যে আমি যদি কোনো সময় মনের জোরে যাইতামও, তো সে জায়গায় গেলে আমার সমস্যাটা অটোমেটিক্যালি হয়ে যেত। আমার শরীর কাঁপতো,
আমার মাথা টলমলো করতো, পড়ে যাবো একটা অনুভূতি কাজ করতো। তো আসলে যখনই এমন লাগতো না, তখনই প্রচুর ভয় পেয়ে যেতাম। এত পরিমাণে ভয় পেয়ে যেতাম যে আমি মনে করতাম যে হ্যাঁ, আমি মনে হয় এখানে পড়ে যাবো। কিন্তু আমি জানতাম না যে এটা একটা আমার মানসিক সমস্যা। তারপর শুরু হলো আমার বিপি, ব্লাড প্রেশার। মানে সবসময় মনে হচ্ছে যে আমার মনে হয় প্রেশারটা বেড়ে যাচ্ছে। যখনই আমার শরীর একটু দোলাদুলি শুরু করে বা মাথা টলমলো করে, তো মাথায় একটু চাপ ধরে থাকে, তখনই আমার মনে হচ্ছে প্রেশার বেড়ে গেলে মনে হয় মাথায় যন্ত্রণা হয়, শরীর কাঁপে। এই যখনই আমার মনে আবার এই চিন্তাটা আসা শুরু হলো, তখন থেকে আরেকটা নতুন সমস্যা এটা হলো আমার কি? প্রেশার মাপা। প্রতিদিন আমাকে ২ থেকে ৩ বার করে প্রেশার মাপা লাগতো। আমার যদি মাথায় একটু চাপ ধরে থাকতো, তাইলে আমার মাথায় চিন্তা আসতো মাথাটা চাপ ধরে আছে, তার মানে প্রেশার বেড়ে যাচ্ছে। যদি প্রেশার বেড়ে গিয়ে আমি এখানে পড়ে যাই। মানুষ প্রেশার বেড়ে গেলে তো মানুষ স্ট্রোক করে, বিভিন্ন ধরনের সমস্যা হয়, মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায়। এই যখনই আমার এই চিন্তাগুলো আসা শুরু হলো মস্তিষ্কে, তখনই আসলে আমি এমন একটা পর্যায়ে চলে যেতাম যে মনে হয় আমার অল্প কিছু সমস্যা হইলেও আমি ডাক্তারের কাছে চলে যেতাম। ডাক্তারের কাছে গিয়ে প্রেশার মাপতাম, প্রেশার দেখতাম যে নরমালি আছে। তারপর যখন আমার আরেকটা সমস্যা ছিল, যখন প্রেশার মাপতাম, প্রেশার মাপার সময় আমার মাথায় জানি কেন চিন্তা আসতো সবসময় যে আমার প্রেশারটা কত জানি বেশি আসে, কত জানি বেশি দেখায়। তখন দেখবেন আমার অস্থিরতার প্রেশারটা বেড়ে যাইত। এই কিছুদিন এই প্রেশারের ভয়টা চলতে আমার মনে হুট করে একটা ভয় চলে আসলো আবার নতুন করে, মৃত্যু ভয়। আমার কেন জানি আমার সবসময় মনে হচ্ছে যে মানুষ তো হঠাৎ করে মারা যাচ্ছে, বা মানুষের কোনো সমস্যা না থাকা পরেও মানুষ মারা যাচ্ছে। তো আসলে আমারও এরকম হয়ে যাবে না তো? বা আমিও মারা যাব না তো? এই যে মৃত্যু ভয়টা আমার মনের মধ্যে গেঁথে গেল, এই মৃত্যু ভয়টাকে আমি কোনোভাবে তাড়াতে পারলাম না। এখন কন্টিনিউ আমাকে একটানা ১ বছরও এই মৃত্যু ভয়টা কন্টিনিউ তাড়া করে বেড়াচ্ছিল। কোনোভাবেই এখান থেকে আমি বেরোতে পারতেছিলাম না। এই মৃত্যু ভয়টা প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে আমাকে কষ্ট দিত। আমি মনে করতাম যেকোনো সময় হয়তো আমিও মারা যাবো। হয়তো কোনো মানুষ কোনো কারণে যদি মারা যায়, কোনো মানুষের মৃত্যুর খবর শুনি, তো এখন আমার চিন্তা আসতো যে আসলে ওই মানুষটা মারা গেছে, আসলে ওই মানুষটার কি হয়েছিল? আমার মনে আগে এই চিন্তাটা আসতো যে কি হয়েছিল? তো আসলে যখন কোনো আশেপাশে কোনো মানুষকে জিজ্ঞাইতাম যে কি হয়েছিল, যদি কোনো মানুষ বলতো যে তার হার্ট অ্যাটাকে মারা গেছে, বা তার অন্য কোনো সমস্যা ছিল, কিডনির সমস্যা বা অন্য কোনো ধরনের প্রবলেম ছিল, সে কারণে মারা গেছে। তো আমি এখন মনে, মনে ভাবতাম যে আমারও মনে হয় সেম সমস্যাটা হবে। আমি মনে হয় এভাবে মারা যাবো। মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে, তার মানে আমিও মারা যাবো। কি একটা চিন্তা বোকার মতো। এত পরিমাণে আমাকে anxiety বোকা বানাইছে, এত পরিমাণে আমি anxiety র ফাঁদে পড়েছি যে আসলে আমার এখন নিজেকে বিশ্বাস করাতে পারতেছি না যে আমি এতটা বোকা ছিলাম। এই যে মৃত্যু ভয়টা আমাকে টানা ১ টা বছর এত পরিমাণে কুরে খাইছে, ভাই বিশ্বাস করবেন না, আমি বাড়ি থেকে বার হতে দূরের কথা, আমি বাড়ি থেকে যে ১ কিলোমিটার দূরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করব সেটাও করতে পারতাম না। আমার শরীরটা অটোমেটিক্যালি কাঁপতো, হাত-পা কাঁপতো। আমি ১০০ র মধ্যে ১০০ আমার মনে শুধু একটাই কনফিউশন ছিল যে আমি দূরে গেলেই আমি পড়ে যাবো। আমার কিছু হয়ে যাবে। আমার হার্টবিট বেড়ে যাবে। এটা তো শুধু চিন্তা শুধু। কিন্তু এমন হতো যে যাওয়ার সময় ওটাই হতো আমার সাথে আবার। তাহলে কেমন লাগে বলেন তো? এমনি চিন্তা আসে যে কোথাও গেলে হয়তো কিছু হবে। চিন্তা আসতেছে বাজারে গেলে, আমি ওখানে বাজারে গেলে মনে হয় আমার সমস্যা দেখা দিবে। বা আমার শরীর দুলাবে, আমার হাত-পা কাঁপবে, আমার মাথা ঘুরাইতে পারে। এই চিন্তাগুলো আসতো যাওয়ার আগেই। কিন্তু এমন কি যে যখন আমি যাইতাম জোর করে মনে জোরে যদি যাইতাম, তো যাওয়ার পরে একবারে ওই সমস্যাগুলোই হইতো আমার। যার জন্য আমি নিজেকে এটা বুঝাইতে পারতাম না যে আসলে আমার যেটা হচ্ছে এটা চিন্তার জন্য হচ্ছে। আমি মনে করতাম বাস্তবেই আমার সমস্যা হয়ে গেছে। তো তখন কি করতাম, অল্প করে এই জায়গাগুলোতে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। বাজারে যাইতাম না, দূরে কোথাও একা যাইতাম না। আর যদি কোথাও যাওয়ারও লাগতো, তো সাথে একজনকে সাথে নিয়ে যেতাম। এমন একজনকে নিয়ে যেতাম যে আমাকে সাহায্য করতে পারবে, হেল্প করতে পারবে। বা আমার একটা গাড়ি আছে, তাহলে গাড়ি চালানোটা বন্ধ করে দিয়েছিলাম। আমি একজনকে সাথে নিয়ে যেতাম আমার গাড়ির সাথে, যে গাড়ি ড্রাইভিং করতে পারে। আমি মনে, মনে ভাবতাম যদি কোথাও যাওয়ার পর আমার কোনো সমস্যা হয়ে যায়, সে যাতে চালাই নিয়ে আসতে পারে। এরকম চিন্তাগুলো মাথার মধ্যে আসতো। তো যখন আমি এই বিষয়গুলোকে, ভয়গুলোকে অল্প করে কন্টিনিউ নিজের মধ্যে বাড়িয়ে তুলি, তো এই সময় মাঝে শুরু হলো কি যে মাথা ঘোরা। মাথা টলমলো লাগা। মাথা টলমলো করাটা আমাকে এত পরিমাণে কষ্ট দিচ্ছে, এত পরিমাণে কষ্ট পাইছি এই মাথা টলমলো করা থেকে আমি, যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন মৃত্যু ভয়টা একটু কমছিল। মাঝখানে আগের সমস্যাগুলো কমে যাচ্ছিল। এই মাথা টলমলো লাগা, এই বিষয়টা নিয়ে আমার এত পরিমাণে আমি প্যারায় ছিলাম যে হাঁটতে গেলে আমার মনে হচ্ছে আমি টলমলোভাবে হাঁটতেছি। মানুষ মনে হয় দেখতেছে আমাকে, আমি ঠিকমতো হাঁটতে পারতেছি না। তো এই বিষয়টাকে সবসময় ফোকাস দিতাম আমি। তখন আমি ধীরে ধীরে যখন এতগুলো সমস্যা দিন আমার বাড়তে থাকে, তখন আমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাই। তো উনি আমাকে বলছিল যে এটা তোমার বড় কোনো ধরনের রোগ না। তারপরেও তোমার যদি সন্দেহ থাকে তুমি ভালো একজন ডাক্তারের কাছ থেকে রিপোর্ট
করে বা টেস্ট করে এগুলো দেখতে পারো। তোমাকে ইসিজি করানোর কথা বলছিল, তারপর আমি সিটি স্ক্যান পর্যন্ত করাইছিলাম। আমার মাথায় যখন টলমল করতেছিল তখন আমার মনে সন্দেহ ছিল যে মাথায় মনে কোনো সমস্যা হয়ে গেছে। তো তখন আমি আগে প্রথমত হার্টের টেস্ট করি, যে আমি আগে ইসিজি করি। ইসিজি করার পর আমি প্রথমে ইসিজি করার পর দেখি আমার সবকিছু নরমাল আছে। আমার তখনও বুক ধরপার কিন্তু অতিরিক্ত পরিমাণে আছে, কিন্তু ইসিজিতে ধরা পড়তেছে না। ইসিজিতে কি নরমাল আসতেছে, যে না ইসিজি রিপোর্টটা মনে হয় ঠিক হয় না, এটা মনে হয় ভুল রিপোর্ট আসছে। তো আমি করি কিছুদিন পর আবার একটা ইসিজি করি। তো এবার ইসিজি করার পর এবারও রিপোর্ট সব নরমাল। তো এখন মনের মধ্যে একটা চিন্তা কাজ করে যে আরে আমার বুক ধরফর করতেছে, আমার হার্টবিট সবসময় বেশি থাকে, তো আমার ইসিজি রিপোর্ট নরমাল, আমার কিছু সমস্যা নেই, তো আমার এমন লাগছেটা কেন? তখন আমি এই বিষয়টা বাদ দিয়ে তখন আমি মাথার বিষয়টা নিয়ে বেশি চিন্তা করতে শুরু করলাম যে মাথায় কেন এমন সমস্যা হচ্ছে। মাথা টলমল লেগে আছে, মাথা চাপ ধরে থাকে, মাঝে মাঝে মাথা ঘুরায়, হুট করে মাথাটা ঘুরে ওঠে, কোনো কারণ ছাড়া হঠাৎ মাথা ঘুরে ওঠে। তো এখন আমি ভাবতেছি যে না, বড় কোনো ডাক্তারের কাছে যাইতে হবে। এবার আমি একজন নিউরোলজি ডাক্তারের কাছে গেলাম। তো নিউরোলজি ডাক্তারের কাছে গিয়ে ওনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে উনি আমাকে কিছু রিপোর্ট টেস্ট করার কথা বললো। তো সব টেস্ট করার পর আর যেটা সব থেকে মেইন আমার জন্য ছিল যে সিটি স্ক্যান করাটা। শুনে আমাকে বলছে তুমি একটা সিটি স্ক্যান করে দেখো। ঠিক আছে, আমি সিটি স্ক্যান করতে গেলাম। তো সিটি স্ক্যান করার সময় আমার এত পরিমাণে ভয় লাগছিল, আমার মনে শুধু একটাই চিন্তা কাজ করতেছিল যে সিটি স্ক্যানের রিপোর্টে কি জানি আসে, যদি কিছু হয়ে গেছে তাইলে কি হবে। মানে বোঝেননি তো, মানসিক সমস্যা অ্যাংজাইটিতে মানুষের যে মন মানসিকতা, চিন্তা ভাবনার যে একটা ধরন, সেটা কিরকম হতে পারে এটা তো আপনারা অবশ্যই জানেন। এত পরিমাণে আমার কষ্ট হয়েছিল ওই সময়টাতে, এত পরিমাণে ভয় লাগছিল আমার। তাও আমি কোনোভাবে সিটি স্ক্যানটা করার পর রিপোর্টটা যে দিবে, আমি মনে মনে বলতেছিলাম যাতে রিপোর্টটা নাই দেয়। আমি বলতেছি কি না কি ধরা পড়ে, কি না কি আসে। তখন রিপোর্টটা দেওয়ার পর রিপোর্ট আমাকে দিল যে রিপোর্টে কোনো সমস্যা নেই, সবকিছু একদম ক্লিয়ার, ঠিক আছে। তো ডাক্তার কাছে আমি গেলাম, সব রিপোর্ট দেখাইলাম। ডাক্তার বলতেছে দেখো বাবা, তোমার কোনো সমস্যা নাই, তুমি অলরেডি সব ঠিক আছো। তোমার যেটা হচ্ছে, তোমার এটা একটা মানসিক চিন্তা ভাবনার জন্য হচ্ছে, অন্য কিছু কারণে না। এটা একটা মানসিক সমস্যা, এগুলোকে অত পাতারিও না। কিন্তু আমি তখন বিষয়টাকে স্বাভাবিক ভাবে নিতে পারি না তার কথাগুলোকে। বাসায় আসলাম, বাসায় আসার পর তারপর আরেকটা সমস্যা নতুন করে অ্যাড হলো। এখন আমার কেমন জানি একটা নতুন সমস্যা যে আমি যদি গরুর মাংস খাই তাহলে আমার প্রেশার বেড়ে যাবে। ভাই দেখো, একটার পর একটা এত পরিমাণে আমাকে বোকা বানানো হচ্ছিল যে এখন আমি যে মানুষটা আমার গরুর মাংস এত প্রিয় ছিল, গরুর মাংস খাইলে আমার এত ভালো লাগতো, মানে বলে বিশ্বাস করতে পারবো না, গরুর মাংস ছিল আমার ফেভারিট খাবার। তো এখন সেই গরুর মাংস আমি খাওয়া তো দূরের কথা, গরুর মাংসের কাছে আমি যাইতাম না ভয়ে। আমি মনে করতাম গরুর মাংস খাইলে আমার প্রেশার বেড়ে যাবে, আর প্রেশার বেড়ে গেলে আমার শরীরে কিছু হয়ে যাবে, আমার হার্টবিট বেড়ে যাবে। এই যে আমি গরুর মাংস খাওয়া বন্ধ করে দিলাম, আর বাইরে যাওয়া বন্ধ করে দিলাম, মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিলাম, কোনো মানুষ মারা গেলে দেখতে যাইতে পারতাম না, কোনো মানুষের মৃত্যুর খবর শুনতে পারতাম না। একটা কাক ডাকলে আমি ভাবতাম মনে হয় আমার এখনই বিপদ হয়ে যাবে। আমি কোনো এক সময় হয়তো শুনেছিলাম যে কাক ডাকলে বিপদ হয়, কাক ডাকা ভালো লক্ষণ না। তো এখন ওই বিষয়টা আমার মস্তিষ্কে সবসময় চলে যে না, এখন কাক ডাকছে, এখন আমার কিছু হয়ে যাবে, আমার হোক আর না হোক আমার শরীর কাঁপা শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু কিছুক্ষণ পর আবার কিছুই হয় না। এরকম কত সবার যে আমার হয়েছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর শুরু হয় যে কি, রাতে স্বপ্ন দেখা। ভাই এটা যে কি পরিমাণে আমাকে কষ্ট দিচ্ছে একমাত্র আমি জানি। এই রাতে এমন এমন বাজে কিছু স্বপ্ন আমি দেখতাম, যে স্বপ্নগুলো এতটাই ভয়ানক ছিল, যে বিষয়গুলোকে আমি সব থেকে বেশি ভয় পেতাম, যে বিষয়গুলোকে সারাদিন আমি চিন্তা করতাম, ওই রিলেটেড স্বপ্নগুলো আমার স্বপ্নে আসতো। আমি ওই বিষয় নিয়ে স্বপ্নগুলো দেখতাম, এবং যখনই স্বপ্নগুলো দেখতাম তখনই আমার শরীর একদম ঘামাই যেত, আমার হাত পা কাঁপতো। আমি মনে মনে ভাবতাম কি জানি কি বিপদ হয়ে যায়, এই স্বপ্নটা কেন দেখলাম। এই সারাদিন ওই স্বপ্ন নিয়ে পড়ে আছি, অনলাইনে ঘাটাঘাটি, ইউটিউবে সার্চ করে এসব স্বপ্নের ব্যাখ্যা কি, এসব স্বপ্ন দিলে কি হয় কি না হয়, কি ক্ষতি হয় কি বিপদ হয়। এমনকি অনলাইন জগতে এসব স্বপ্নের ব্যাখ্যাগুলো তারা এমন ভাবে দিচ্ছে যে স্বপ্নগুলো ঠিক বিপদের দিকেই নিয়ে যাচ্ছে। যখন দেখলাম যে না এইসব স্বপ্ন দেখে এটা হয় ওটা হয়, তখন ভাই সারাদিন খাওয়া দাওয়া ছেড়ে শুধু ওই সময়টার অপেক্ষায় আছি যে কোন সময় কি জানি হয়ে যায়। কতটা যে বোকার মতো আমি এই সময়গুলো পার করছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সবশেষে এতগুলো সমস্যা হওয়ার পর যখন আমি বুঝতে পারলাম যে আসলে অবশ্যই এই সমস্যাগুলো এতগুলো হচ্ছে, এতগুলো সমস্যা একটা মানুষের কেমনে হয়, তখন আমি অনলাইনে সার্চ করি যে আসলে এই সমস্যাগুলো হওয়ার কারণ কি। তো সে সময় আসলে তো ওনার ভিডিওগুলো আমার সামনে আসে, এবং কি ওনার কথাগুলোর সাথে আমার সমস্যাগুলো একদম মিলে যায়। আমি ওনার একটা ভিডিও দেখি, ওনার ভিডিও কথাগুলোর সাথে আমার যে সমস্যাগুলো যখন মিলে যায়, তখন আমি বুঝতে পারি এটা একটা মানসিক সমস্যা, এটা অ্যাংজাইটি বলে। আর অ্যাংজাইটি পাশাপাশি প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক, এই সমস্যাগুলো আমার ছিল। আর তার পাশাপাশি আমার ওসিডিরও সমস্যা ছিল।
তো ওনার ভিডিওগুলো দেখার পর আমি মনের মধ্যে একটু সাহস পাই যে না, এটা একটা সমস্যা, মানসিক রোগ। আসলে আমার মতো অনেক মানুষই এই সমস্যার মধ্যে রয়েছে। তার চ্যানেলের ভিডিওগুলো দেখার পর এবং কি তার চ্যানেলের রিকভারি যে স্টোরিগুলো রয়েছে সেগুলো দেখার পর আমি নিজের প্রতি একটা যে কনফিডেন্স, আত্মবিশ্বাস সেটা আমি ফিরে পাই। তখন আমি বুঝতে পারি যে না, যাই হোক আমার মতো আরো অনেক মানুষ আছে এই সমস্যার মধ্যে। তো যখন আমি এই বিষয়গুলো বুঝতে পারি তখন আমি কিছুদিন পর আসলে আমি মনে, মনে চিন্তা করতেছিলাম যে আমাকেও এই ট্রিটমেন্টটা নেওয়া দরকার। কারণ আমি স্যারের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু মনে, মনে আবার এটা ভাবতাম যে আসলে উনি তো ভারতের মানুষ। আসলে উনি কি বাস্তবে এটা ট্রিটমেন্ট করে নাকি আমি যদি উনাকে পেমেন্ট করি বা টাকা দেওয়ার পর উনি আমার সাথে কথা বলবে না। উনি মনে হয় এটা একটা বিজনেস করে। এরকম খাতির চিন্তা আমার চলে আসতো মাথার মধ্যে। আমি এই কনফিউশনের কারণে উনার সাথে যোগাযোগও করিনি মোটামুটি মাসখানেক। তখন মাসখানেক উনার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে, দেখতে আমার কেমন জানি মনে হলো না, ইনি একজন ভালো মানুষ। এনার কাছ থেকে অবশ্যই সাজেশন নেওয়া যায়। তো ওনার কাছ থেকে আমি অ্যাপার্টমেন্ট, ওনার কাছ থেকে কাউন্সেলিং নেওয়া শুরু করি। তো স্যার আমাকে বিষয়গুলো যখন ভালোভাবে ক্লিয়ারভাবে কাউন্সেলিং এর মধ্যে বিষয়গুলো বোঝায়, উনি আমাকে বলে যে, "দেখো এই যেগুলো হচ্ছে এগুলো শুধুমাত্র চিন্তা ভাবনার জন্য হচ্ছে। এটা একটা মানসিক সমস্যা। হ্যাঁ, এগুলো চিন্তা করা আর বাস্তবে ঘটা কখনো এক না। আর অ্যাংজাইটিতে যে শারীরিক সমস্যাগুলো হয়, এই শারীরিক সমস্যাগুলো হচ্ছে শুধু তোমার ভয়ের জন্য। তুমি যদি ভয় পাওয়াটা বন্ধ করে দাও, হয়তো কিছুদিন সমস্যাগুলো থাকবে, আবার কিছুদিন পর এটা এমনিতে চলে যাবে। কিন্তু তোমাকে এই বিষয়গুলোর প্রতি তেমন নোটিস করা যাবে না। কখন কি হচ্ছে, কখন কষ্ট হচ্ছে, কখন খারাপ লাগছে, এই বিষয়গুলো নিয়ে তো ভাবা যাবে না।" তো উনি আমাকে খুব সুন্দর করে বিষয়গুলো বলে দিয়েছিল। আর বলেছিল যে, "তুমি কন্টিনিউ কাজ-কাম করবা। যে জায়গাগুলোতে গেলে ভয় হয়, যে জায়গাগুলোতে প্রবলেম হয়, বারবার ওই জায়গাগুলোতে যাইতে।" তো আমি আসলে ১ম যখন শুরুটা করি, বিশ্বাস করবেন না, মনে হয় মাস ২ এক আমার 5% আমার কনফিডেন্স তৈরি হয় নাই। আমি চেষ্টা করতাম অনেক। বাজারে যাইতে চেষ্টা করতাম, আমি দূরে যাইতে চেষ্টা করতাম। আমি ভয়গুলোকে ভয় না পাওয়ার চেষ্টা করতাম। কিন্তু হইতো না। 1% আমার কনফিডেন্স বাড়তো না। আমি ভাবতাম হয় না এগুলা। আমি মনে করতাম উনি আমাকে সান্ত্বনা দিচ্ছে শুধু। কখনো ভালো হবে না। আমার এগুলো ঠিকই হবে না। কিন্তু মাঝে, মাঝে অল্প, অল্প করে সমস্যার মধ্যে যাইতাম, আবার অল্প ভালো অনুভব করতাম। আবার সমস্যাগুলোর মধ্যে যাইতাম, আবার একটু ভালো অনুভব করতাম। যখন বিষয়গুলো এবার ধীরে, ধীরে আমি কয়টা কাউন্সেলিং পরপর ৪ টা ৫ টা কাউন্সেলিং অলরেডি নেওয়া হয়ে গেছিল। তো তখন উনি আমাকে একটা কথা বলেছিল, "দেখো, তুমি তো কষ্টটা মোটামুটি ২ বছর, ৩ বছর, ৪ বছর ধরে পাচ্ছ। তো ৪ বছর ধরে তুমি কষ্ট করে পাওয়ার পর কি হয়েছে তোমার? কি এমন কি উন্নতি হয়েছে তোমার? তা থেকে তুমি এই সমস্যাগুলো থেকে বার্ন হওয়ার যে চেষ্টাটা এটা ছেড়ে দাও। তুমি মনে করো তুমি সুস্থ আছো। একবার এভাবে ট্রাই করে দেখো তো। সমস্যাগুলোর সাথে লড়াই করাটা বন্ধ করে দাও। তুমি মনে করো তুমি সুস্থ আছো। যেগুলো সমস্যা হচ্ছে এগুলোকে হাসি মুখে মেনে নাও।" তো উনি আমাকে বিষয়গুলো খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। তো আমি মনে, মনে এই জিনিসটা বুঝলাম যে আসলে তো অনেকদিন ধরে তো চেষ্টা করতেছি, অনেকদিন ধরে সমস্যা হচ্ছে, কিছু তো হচ্ছে না। তাহলে একবার এভাবে এই চেষ্টাটা করে দেখি, দেখি কি হয়। তো মেক্সিমাম আমি টানা ২১ দিন মনের মধ্যে এমন জেদ নিয়ে আসি, তো আমি মনে করি যা হবে হয়ে যাবে। যাক, আর এগুলোর পিছনে এত ভয় আমি পাবো না। যদি কিছু হবার তো হয়ে যাবে। যেখানে ভয় হয় সেখানে গিয়ে হবে। বাসায় বসো না। তো এমন একটা জেদ মনের মধ্যে তৈরি করে ফেলি, তখন আমি কি করি? প্রতিটা জায়গায় যাওয়া শুরু করি। এবং কি মজার বিষয় হচ্ছে এখানে যখনই আমি এই ভয়টাকে ভয় পাওয়া বন্ধ করে দেই, তখনই আমার মনের প্রতি একটু, একটু করে কিন্তু কনফিডেন্স তৈরি করা শুরু করে। তো তখন আমি প্রথমত যখন বাইরে যেতাম, বাইরে যাওয়ার পর কিন্তু আমার সমস্যাগুলো যে কমে যেত তা না। প্রচুর সমস্যা হইতো। আমি যতই নিজেকে বুঝাইতাম কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিন্তু কে কার কথা শুনে? শরীর তার মতোই চলে। মাথা টলমলো আছেই, বুক ধড়ফড় আছেই, হাত পা যে শরীরের যে একটা ব্যালেন্স এই সমস্যাটা আছেই। কই রে ভাই, চেষ্টা তো করি, প্রতিদিনই যাই। কই কিছু তো হচ্ছে না। আমাকে বলল যে আস্তে, আস্তে চলে যাবে। ১ মাস হয়ে গেল, ১.৫ মাস হয়ে যাচ্ছে। কই কিছু তো হচ্ছে না। আমার তো একটুও সমস্যা কমছে না। কেন কমছে না? আসলে এই যে কমছে না, আমি যে এই বিষয়টার প্রতি ফোকাস দিচ্ছিলাম সবসময়। কেন কমছে না, এখনো সুস্থ হচ্ছি না। এটাই ছিল আমার সবথেকে বড় ভুল। যখন আমি ভাবলাম, বুঝলাম জিনিসটা, উনি আমাকে ভালোভাবে আর সুন্দর করে বুঝিয়ে বলল যে, "দেখো, তোমার যে ঠিক হচ্ছে না সমস্যাগুলো, এই বিষয়টার প্রতি তুমি আগে ফোকাস দেওয়াটা বন্ধ করো।" তো তখন আমি চেষ্টা করলাম এই বিষয়গুলোর দিকে ফোকাসটা কমিয়ে আমি বর্তমান কাজ-কামগুলোর দিকে ফোকাস দেওয়া। তখন আমি শুরু করে দিলাম কন্টিনিউ কাজ-কাম। বাসার যা কাজ-কাম আছে আমার, যদি কাজ নাও থাকতো তাও জোর করে কাজ করতে যাইতাম। সব জায়গাগুলোতে যাইতাম। যাওয়ার পর সমস্যা হইতো কিন্তু ওই বিষয়টাকে মাথায় নোটিস করতাম না। আমি জানতাম যে আমার সমস্যা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। কিন্তু বিষয়টাকে নোটিস করতাম না। কি করতাম? ওই জায়গাটাতে স্থির থেকে যেতাম। যা হবে, হবে। আর সবসময় আমি যে বিষয়টা আমার সবথেকে বেশি কাজে আসছে সেটা হচ্ছে কি মোবাইলে টাইম স্পেন্ড করা। মানে মোবাইলে আমি একটা নির্ধারিত সময় দিয়ে দিতাম যে আজ এখন বাজে ৫টা ৩০, তো আমি ৫টা ৫০ এখান থেকে যাবো। তার আগে যাবো না। এই জায়গায় আমার যদি কিছু হয়ে যায় তো হয়ে যাবে। এরকমভাবে নিজেকে আমি সবসময় একটা দিতাম, টার্গেট দিতাম যে না, এই সময় আমি এখানে থাকবো। আচ্ছা ওখানে এলে ভয় হয়, ওই ভয়টার কাছাকাছি গিয়ে আমি গিয়ে মোটামুটি ৩০ মিনিট ২০ মিনিট থেকে বসে ওখানে ২-১ টা গল্প করে বা ওখানে মোবাইলটা কিছুক্ষণ চাপাচাপি করে তারপর আমি বাসায় আসবো। এভাবে অল্প, অল্প করে যাইতে শুরু করলাম।
যখন আমি বিষয়গুলো থেকে ফোকাস দেওয়াটা বন্ধ করলাম না, আপনাদের একটা কথা বলি, বিশ্বাস করবেন না, অল্প কদিনের মধ্যে আমার ভয়টা চলে গেছে। আমি যতদিন এই ভয়টার দিকে ফোকাস দিয়ে রাখছিলাম যে যাচ্ছে না, ততদিন আমি পারি নাই। কোনোভাবে হয় নাই, আমি পারি নাই। কিন্তু যখনই আমি এই ভয়টা থেকে বের হওয়ার চেষ্টাটা ছেড়ে দিলাম, আপনারা বিশ্বাস করবেন না, আমার ভয়টা অল্প সময়ের মধ্যে চলে গেছে। তখন আমি ধীরে, ধীরে সব জায়গায় যেতে শুরু করি। ১ম এ একজনকে সাথে নিয়ে যাই। তারপর ধীরে, ধীরে আমি একা যাওয়া শুরু করি। তো এখন একদিন হুট করে আমি এক টানে সকালে ঘুম থেকে উঠে ৪০ কিলো গাড়ি নিয়ে চলে গেছি। ১ম দিন যে জায়গায় আমি ১ কিলো যাইতাম না, একদিন একেবারে ৪০ কিলো চলে গেছি। কিভাবে হবে? ওই দিনের ওই সাহসটাই ছিল আমার জীবনে এখান থেকে বার হওয়ার, এই মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার মূল ধাপ। তো এভাবে চলতে মাঝখানে আমি এখন যখন বিষয়গুলো বুঝতে পারি, তো কিছুদিন পর যখন যে সমস্যাগুলো মাঝে, মাঝে আসতো, ব্যাক করে আসতো, আবার সমস্যা করে চলে যেত, আসতো আবার চলে যেত, তখন আমি এগুলোকে তেমন পাত্তা দেওয়া বন্ধ করে দেই। আর যে খবরগুলো শুনলে ভয় লাগতো, কোনো মানুষের মৃত্যুর খবর, কোনো মানুষ মারা গেলে, তখন এই বিষয়গুলোর সাথে আস্তে, আস্তে অ্যাডজাস্ট হই। তো হওয়ার পরে তো আমি বুঝতে পারি যে না, আমার মনে হয় কেন জানি একটু কনফিডেন্সটা বাড়তেছে। সমস্যাগুলো একটু হলেও কমছে আমার, কমতেছে। তো যখন আমি এই বিষয়গুলোকে ভালোভাবে লজিক দিয়ে বুঝতে পারি না, তখন ধীরে ধীরে আমার সমস্যাগুলো বাস্তবে কমতে শুরু করলো। তো একটা সময় এখান থেকে আমি সম্পূর্ণরূপে বের হয়ে যাই। তো এইজন্য সকলকে আমি একটা কথা বলতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আসলে। আমি আরেকটা ভিডিও বানাবো আমার এই anxiety recovery story নিয়ে। তো আমার আরেকটা সমস্যা ছিল সবথেকে বেশি, যেটা মসজিদে নামাজ পড়তে গেলে। আমি নামাজে পড়তে গেলে ১ম কাতারে বা মধ্য কাতারে দাঁড়াইতাম না। আমি একটা কাতার এমন জায়গায় নামাজ পড়তাম, হয়তো একটা কর্নারে, নয়তো কাতারের শেষের লাইনে। যদি আমার কোনো সমস্যা ওই সময় হয়ে যায়, তাহলে যাতে আমি সেখান থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে বাসায় দৌড়ায় চলে আসতে পারি। এমনকি কোনো অনুষ্ঠান, দাওয়াত বাড়িতে, কোনো কারো বাড়িতে মেহমান বা কোনো আত্মীয়ের বাড়িতে আমি যাইতাম পারতাম না। বেশিক্ষণ গেলেও থাকতে পারতাম না, স্থির থাকতে পারতাম না। কিন্তু আমি অল্প করে ওই জায়গাগুলোতে যায়ে নিজেকে পজিটিভ দিতে একটা সময়তে আমি এতটাই কনফিডেন্স ফিরিয়ে পেয়েছি, বা আমার মধ্যে যে এতটাই কনফিডেন্স বাড়ে গেছে, এটা আমার বিশ্বাসই হচ্ছিল না। আর একটা কথা সকলকে আমি বলতে চাই, আপনারা যাদের এই সমস্যাটা হয়েছে, ভাই কেউ ভয় পাবেন না। যে জায়গায় আমার কনফিডেন্স লেভেলটা একদম লো ছিল, 0, সেই জায়গায় মনে হয় আমার 100% এর বেশি চলছে। আর যেটা সবথেকে মেইন, যে এই সমস্যাগুলো থেকে কি আদৌ সম্পূর্ণ ভালো হওয়া যায়? আমার ১ম কোয়েশ্চেন ছিল এটা। জি, অবশ্যই সম্পূর্ণরূপে ভালো হওয়া যায় ভাই। একদম ভালো করে ভালো হওয়া যায়। হয়তো এমনকি যারা এই সমস্যাগুলো থেকে বের হয়, তাদের লাইফের যে একটা কি বলি মুহূর্ত, তাদের যে কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস, কোনো সমস্যার সাথে লড়াই করার যে একটা সাহসিকতা, ঠিক আছে? নিজের কনফিডেন্স লেভেল এত পরিমাণে হাই থাকে, সেটা একমাত্র সেই প্রাণী বা সেই ব্যক্তি বুঝে যে এখান থেকে বের হয়েছে। আপনারা সকলে এখান থেকে বের হয়ে আসতে পারবেন। কেউ টেনশন করবেন না, ভয় করবেন না। শুধু জাস্ট যদি নিজে না পারেন, অবশ্যই একজনের হেল্প নিন, একজনকে দেখান। একজনের সাপোর্ট নিলেই বেরিয়ে আসবেন। যদি নিজে না পারেন, শুধু মনের প্রতি সাহসটা হারাবেন না। ভয় পাওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না। কখন বন্ধ হবে, কখন ঠিক হব, পারছি না, হচ্ছে না, শরীরে শক্তি নাই, এনার্জি নাই, এরকম কেউ করবেন না। আর যেটা মাস্ট আপনাকে করতেই হবে, বাধ্যতামূলক, সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজের কোনো তুলনাই হয় না। মানসিক সমস্যা থেকে বার হওয়ার জন্য এক্সারসাইজ এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ যে এক্সারসাইজ করে সেই ব্যক্তি বুঝে আসলে অ্যাংজাইটি থেকে বার হওয়ার ক্ষেত্রে এক্সারসাইজ কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনি কিছুই নাও পারেন, সকালে ঘুম থেকে উঠে অন্তত ৪০ মিনিট আপনি দৌড়াবেন বা হাঁটবেন, দ্রুত হাঁটবেন, যাতে শরীর থেকে প্রচুর ঘাম ঝরে। তারপর আপনি কিছু মেডিটেশন করবেন, ডিপ ব্রিথিং এক্সারসাইজ করবেন, পারলে ধ্যান করবেন, ইয়োগা করবেন। আর কন্টিনিউ প্রতিদিন লাইফে যে কাজকামগুলো আপনার দরকার, যে বিষয়গুলো আপনাদের জীবনের জন্য ইম্পোর্টেন্ট, ওই বিষয়গুলো কন্টিনিউ চালিয়ে যাবেন। কোনোভাবে বাসায় শুয়ে পড়ে থাকবেন না। সমস্যাগুলো ভালো হবে তারপর বাইরে যাব, সমস্যাগুলো ভালো হবে তারপর কাজ-কাম করব, এরকম করা যাবে না। যদি আপনি এরকম করে থাকেন, তাহলে আপনার এই সমস্যা জীবনেও ভালো হবে না। একটা কথা বলি, মনে সাহস রাখুন, শান্ত থাকার চেষ্টা করুন, ধৈর্য ধরে থাকার চেষ্টা করুন। অস্থির হওয়া যাবে না, সমস্যাগুলো হলে ঘাবড়ানো যাবে না। যেকোনো জায়গায় যখনই সমস্যা হবে একটু স্থির হয়ে থাকবেন, শান্ত হয়ে থাকবেন। নিজেকে এই কথাটা বারবার বলা, এটা একটা ডিসঅর্ডার, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক। এইখান থেকে আমার কিচ্ছু হবে না। হয়তো কিছুক্ষণ কষ্ট হবে, সমস্যা হবে, অস্থির লাগবে, খারাপ লাগবে, আবার নরমাল হয়ে যাবে। নিজেকে এভাবে বুঝাবেন। আর যেটা করবেন, আপনি যদি খুব সমস্যা হয়, আপনি নাক দিয়ে বড় একটা নিঃশ্বাস নিবেন, নিঃশ্বাসটা পেটের মধ্যে একটু হোল্ড করে রাখবেন, আবার সেটা ধীরে ধীরে ছাড়বেন। এটা আপনার মনকে সে সময় কি করবে? শান্ত করার চেষ্টা করবে, শরীরটাকে শান্ত রাখবে। অবশ্যই এভাবে চলুন, কেউ ভয় পাবেন না। আসলে আজকে এসেছিলাম এই জায়গায় বেড়াইতে, তো আপনাদের সাথে আমার একটা ভিডিও করা হয়ে গেল।
যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো একটু উপকারে আসে তো অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অথচ একটা লাইক একটি কমেন্ট করে যাবেন, যাতে আমি পরবর্তী আপনাদের এই ধরনের সমস্যাগুলোর সাপোর্ট বা যে একটা কনফিডেন্স বা এই সমস্যাগুলো থেকে বার হওয়ার যে একটা রাস্তা, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। আর এই চ্যানেলটার আমার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যে যারা মানসিক সমস্যা রয়েছে, যাদের অ্যাংজাইটি রয়েছে বা যাদের প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক হয়, কারো ওসিডি রয়েছে, যাতে এই সমস্যাগুলো থেকে বার হওয়ার যে একটা রাস্তা বা বার হওয়ার জন্য কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি খুব সুন্দরভাবে আপনাদের ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করব। যদিও আমি কোনো ডাক্তার না, আমি একজন অ্যাংজাইটি রিকভারি পেশেন্ট। আপনার সমস্যা যদি খুবই গুরুতর হয়, খুবই প্রবলেম হয়, তো অবশ্যই আপনার কাছাকাছি কোনো কাউন্সেলিং করাবেন বা আপনার কাছাকাছি কোনো কাউন্সিলর, মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজি অবশ্যই দেখাবেন। দেখালেই ভালো হয়ে যাবেন, কেউ ভয় পাবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি নিজের মনের যত্ন নিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।